তোমার স্বামী হাসপাতালে আছে, টাকা নিয়ে এসো। আমার প্রাক্তন শাশুড়ির গলা ফোনে প্রতিধ্বনিত হল। আমি 3 সেকেন্ড চুপ থাকলাম, তারপর জোরে হেসে ফেললাম। মাফ করবেন, কে? 3 মাস, মাত্র 3 মাস আগে কোর্টে দাঁড়িয়ে এই দেবেশ আহুজা বলেছিল, আমি এই মহিলার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই কুসুম আহুজা উকিলকে বলেছিল, এ তো আমাদের টাকা লুটে নিয়ে পালাচ্ছে। আর আজ হঠাৎ আমি আবার তাদের বাড়ির বউ হয়ে গেলাম, কারণ তাদের টাকার প্রয়োজন ছিল। আমার নাম বিদ্যা দেশপাণ্ডে, বয়স ৬২ বছর। পুনের কোঠরুড এলাকায় আমার নিজের একটি 2 BHK ফ্ল্যাট আছে। গত ৩২-৩৫ বছর আমি একটি নামকরা কলেজের হেড লাইব্রেরিয়ান ছিলাম। বইয়ের মাঝেই আমার জীবন কাটল। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাখ লাখ পৃষ্ঠা সামলে হাজার হাজার ছাত্রছাত্রীকে সঠিক বই খুঁজে দিয়ে আর সন্ধ্যায় বাড়ি ফিরে নিজের জীবনের পাতায় প্রতিদিন একটি নতুন অধ্যায় লিখতাম, দুঃখের, অপমানের আর মৌনতার। কিন্তু তারা জানত না যে আমি কে। লাইব্রেরিয়ান হওয়ার মানে শুধু বই রাখা নয়, প্রতিটি জিনিসকে সঠিক জায়গায় রাখা, প্রতিটি পৃষ্ঠা সামলে রাখা আর প্রতিটি রেকর্ড সুরক্ষিত রাখা আমাদের কাজ। আমি ৩২ বছর ধরে আমার বিয়ের প্রতিটি পাতাকে ঠিক সেইভাবেই সামলে রেখেছিলাম। প্রতিটি অপমান, প্রতিটি খোঁটা, প্রতিটি মিথ্যে, সব কিছু নথিভুক্ত করে রেখেছিলাম আমি, তারিখের সাথে, সময়ের সাথে এবং সাক্ষীর সাথে। আজ যখন কুসুম ফোন করল, তখন আমার হাসি পেল, কারণ আমি জানতাম এবার আমার পাল্লা ভারী। চলুন আমি আপনাদের শুরু থেকে বলি। আমার বিয়ে কিভাবে হয়েছিল, কিভাবে আমি এই জায়গায় পৌঁছলাম, আর কিভাবে একজন তালাকপ্রাপ্তা বৃদ্ধা বলে গণ্য হওয়া বিদ্যা দেশপাণ্ডে নিজের পুরো পরিবারকে এমন শিক্ষা দিল যা তারা কখনো কল্পনাও করেনি। ১৯৮০ সাল। আমি তখন ২২ বছরের ছিলাম। বিএ ফাইনাল ইয়ারে ছিলাম আর লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করছিলাম। আমার বাবা একটি ছোট সরকারি অফিসে ক্লার্ক ছিলেন আর মা ঘর সামলাতেন। আমাদের বাড়িটি ছোট ছিল, কিন্তু বইতে ঠাসা ছিল। ছোটবেলা থেকেই আমার পড়ার খুব শখ ছিল। যখন আমার বান্ধবীরা ফিল্মি ম্যাগাজিন পড়ত, আমি তখন প্রেমচাঁদ আর মহাদেবী বর্মা পড়তাম। দেবেশ আহুজার সাথে আমার বিয়ে এক আত্মীয়ের মাধ্যমে ঠিক হয়েছিল। সে তখন ২৫ বছরের ছিল, একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত। আয় মোটামুটি ভালোই ছিল। তার মা কুসুম বিধবা ছিলেন। বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। দেবেশ ছিলেন একমাত্র ছেলে। প্রথম দেখায় দেবেশকে খুব শান্ত আর ভদ্র মনে হয়েছিল। কুসুমজি হাসি মুখে আমার হাতের চায়ের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে বউ খুব সুশীল। আমার বাবা খুশি ছিলেন যে ভালো ঘরে সম্বন্ধ হয়েছে। বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম মাস সবকিছু স্বাভাবিক ছিল। আমি পুনের এসএন কলেজের লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে চাকরি পেয়ে গেলাম। মাইনে ছিল ৫,০০০ টাকা। সেই যুগে যা ছিল অনেক বড় অঙ্ক। আমি খুব খুশি ছিলাম। ভেবেছিলাম নিজের উপার্জনে সংসার চালাতে সাহায্য করব, কিছু সঞ্চয়ও করব। কিন্তু দ্বিতীয় মাসের প্রথম তারিখে কুসুমজি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। বললেন, বউ, মাইনে নিশ্চয়ই পেয়েছ, ওটা আমায় দিয়ে দাও, আমি ঘরের খরচ সামলাব। আমিও অবাক হয়ে গেলাম। বললাম, মাজি, কিন্তু কি? তার গলায় প্রথমবার সেই কঠোরতা ছিল যা পরবর্তী ৩২ বছর আমার কানে প্রতিধ্বনিত হয়েছিল। তিনি বললেন, এটা বাড়ি, হোটেল নয়, এখানে সব মিলেমিশে চলে। তোমার মাইনে, দেবেশের মাইনে, সব আমার কাছে আসবে, বুঝেছ? আমি দেবেশের দিকে তাকালাম। সে খবরের কাগজ পড়ছিল যেন কিছুই শোনেনি। প্রথমবার আমার পুরো মাইনে কুসুমজির হাতে চলে গেল। আমি ভাবলাম সম্ভবত এটাই নিয়ম। আমি নতুন বউ, তাই হয়তো বুঝতে পারছি না। কিন্তু পরের মাসেও তাই হলো, তার পরের মাসেও। তৃতীয় মাসে আমি সাহস করে বললাম, মাজি, আমার কিছু টাকা চাই, বাবা মায়ের জন্য কিছু নিতে হবে। কুসুমজি খোঁটা দিয়ে বললেন, কেন? তোমার বাবা মা কি না খেতে পেয়ে মরছে? তোমাকে এখানে রেখেছি, খাওয়াচ্ছি, এটাই অনেক। এখন কি প্রতি মাসে বাপের বাড়িতে টাকা পাঠাবে? আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি চুপ করে থাকলাম। বছরের মাথায় আমি বুঝে গেলাম যে এটা বাড়ি নয়, একটা সিন্দুক, যেখানে আমার আয় জমা হতো আর আমি একটা পয়সাও পেতাম না। আমি বই কেনার জন্য টাকা চাইলে কুসুমজি বলতেন, বই দিয়ে কি হবে? স্বামী আছে, শ্বশুরবাড়ি আছে, তবুও বই চাই। তোমার নারীসুলভ আচরণ শেখা উচিত। দেবেশ কখনো আমার হয়ে কথা বলতো না, তবে আমি যখন লাইব্রেরিতে যেতাম সেখানে নিজেকে জীবিত মনে করতাম। বই আর ছাত্রছাত্রীদের মাঝে আমার মনে হতো আমার একটা অস্তিত্ব আছে। কুসুমজি প্রায়ই বলতেন, লাইব্রেরিতে তো শুধু বই উল্টে পাল্টে সময় কাটাও, তার চেয়ে ঘরের কাজ করো। কিন্তু আমি চাকরি ছাড়িনি, কারণ আমি জানতাম ওটা চলে গেলে আমার কাছে আর কিছুই থাকবে না। সেই সময়ই আমার মেয়ে তন্নির জন্ম হল। তখন আমার বয়স ২৯।
মাতৃত্বকালীন ছুটির পর যখন কাজে ফিরলাম, কুসুমজি বললেন, এখন তো বাচ্চা হয়েছে, তবুও চাকরি করবে, লজ্জা করে না? তবুও আমি গেলাম, কারণ আমি আমার মেয়েকে শিক্ষিত করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সে যেন আমার মতো কারো কাছে হাত না পাতে। পরের 10 বছর এভাবেই কাটল। আমি সকাল 6:30টায় উঠতাম, জলখাবার বানাতাম, তন্নিকে তৈরি করতাম, কুসুমজির চা বানাতাম, তারপর কলেজে যেতাম। সন্ধ্যায় ফিরে এসে রান্না করতাম, ঘর সামলাতাম আর তন্নিকে পড়াতাম। রাতে যখন সবাই ঘুমাতো, আমি আমার লাইব্রেরি সায়েন্সের বই পড়তাম। আমি জীবনে এগিয়ে যেতে চেয়েছিলাম এবং এগিয়েছিলাম। 10 বছরে আমি অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র লাইব্রেরিয়ান হলাম। আমার মাইনে বেড়ে 15,000 টাকা হলো। কিন্তু কুসুমজির হাতে যাওয়ার নিয়মটা আগের মতোই থাকল। 2000 সালে তনবীর বয়স 20 বছর হল এবং সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল। আমি তখন হেড লাইব্রেরিয়ান, মাইনে 35,000 টাকা। আমি ভাবলাম এবার কুসুমজি নিশ্চয়ই আমার কথা শুনবেন। আমি আবার বললাম, মাজি, আমি নিজের নামে কিছু সঞ্চয় করতে চাই। কুসুমজি এমনভাবে বললেন যেন আমি কোনো পাপ করেছি। তোমার নামে কেন? টাকা তো পরিবারের। তোমার কি অভাব? খাবার পাচ্ছ, কাপড় পাচ্ছ, আর কি চাই? আমি বললাম, কিন্তু এটা আমার নিজের রোজগার। এবার দেবেশ গর্জে উঠে বলল, তোমার রোজগার মানে বাড়ির রোজগার। মা ঠিকই বলছেন, তুমি ইদানিং বড্ড বেশি ভাবছ। সেই রাতে আমি আমার ছোট ঘরে বসে কাঁদলাম। 20 বছর কাজ করার পর আমার কাছে নিজের বলতে 1 টাকাও ছিল না। ঠিক তখনই আমার একটি কথা মনে পড়ল। লাইব্রেরিতে একটি বই ছিল, মহিলা ও আর্থিক স্বনির্ভরতা। তাতে লেখা ছিল যে প্রত্যেক নারীর নিজের নামে কিছু থাকা উচিত, নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি এবং সঞ্চয়। আমি সিদ্ধান্ত নিলাম। সেই রাতে 7 ডিসেম্বর 2000 সাল, তনবীর 20তম জন্মদিনের রাতে আমি ঠিক করলাম যে আর চুপ থাকব না। তবে আমি ঝগড়া করব না, আমি পরিকল্পনা করব। পরের দিন থেকে আমার আসল জীবন শুরু হল, যে জীবনের কথা কুসুমজি বা দেবেশ কখনো জানতে পারেনি। পরের 5 বছর আমি আমার স্বাধীনতার ভিত করলাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না, কারণ আমি লাইব্রেরিয়ান ছিলাম, চুপচাপ, সুশৃঙ্খল এবং ধৈর্যশীল। 2001 সালে আমার মাইনে 40,000 টাকা হল। প্রতি মাসে আমি পুরো মাইনে কুসুমজিকে দিতাম। তিনি খুব খুশি হতেন, ভাবতেন আমি খুব বাধ্য বউ। কিন্তু তিনি জানতেন না যে আমার মাইনে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসত, যে অ্যাকাউন্টের কথা তারা জানত। কিন্তু আমি পুনের অন্য একটি শাখায় দ্বিতীয় একটি গোপন অ্যাকাউন্ট খুলেছিলাম। কলেজ থেকে পাওয়া বোনাস, ওভারটাইম আর প্রজেক্টের টাকা সব সেই গোপন অ্যাকাউন্টে যেতে লাগল। কখনো 5,000, কখনো 10,000 বা 15,000। কুসুমজি ভাবতেন লাইব্রেরিয়ানের মাইনে ওইটুকুই হয়। তিনি জানতেন না যে রিসার্চ অ্যাসিস্ট্যান্স আর প্রজেক্ট থেকে কত অতিরিক্ত টাকা পাওয়া যায়। 2003 সালে আমি আমার প্রথম সম্পত্তি কিনলাম। কোট রুডে 5 লক্ষ টাকায় একটি ছোট প্লট। পুরো টাকা আমার গোপন অ্যাকাউন্ট থেকে দিয়েছিলাম। রেজিস্ট্রি হলো আমার বাপের বাড়ির নাম, বিদ্যা দেশপাণ্ডে নামে। বাড়িতে কেউ জানল না। আমার এক পুরনো সহকর্মী, যিনি প্রপার্টি ডিলার হয়েছিলেন, তিনি সব চুপচাপ করিয়ে দিলেন। সব কাগজ আমি লাইব্রেরির লকারে রাখলাম। 2005 সালে 10 লক্ষ টাকায় একটি ছোট ফ্ল্যাট কিনলাম, সেটিও আমার নামে। 2008 সালে 18 লক্ষ টাকায় কোটরুডের 2 BHK ফ্ল্যাটটি কিনলাম। 15 বছরে আমি আমার গোপন অ্যাকাউন্টে 33 লক্ষ টাকা জমিয়েছিলাম। আমার নামে 3টি সম্পত্তি ছিল এবং বাড়িতে কেউ ঘুণাক্ষরেও জানল না, কারণ আমি আগের মতোই ব্যবহার করতাম। সেই পুরনো শাড়ি পরতাম, কুসুমজির পা ছোঁতাম আর চুপচাপ কাজ করতাম। আমি জানতাম সন্দেহ হলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি শুধু টাকা জমাচ্ছিলাম না, আমি প্রমাণও জোগাড় করছিলাম। কুসুমজি যখনই আমাকে অপমান করতেন, আমি ডায়েরিতে লিখে রাখতাম তারিখ, সময়, কি বলেছিলেন এবং কার সামনে বলেছিলেন। দেবেশ যখনই আমার কথা শুনত না বা মাইনে কেড়ে নিত, আমি সব রেকর্ড করে রাখতাম। 20 বছরের রেকর্ড, 20টি ডায়েরি আর শত শত পাতা। 2010 সালে আমি দেবেশকে অন্য এক মহিলার সাথে কফি শপে হাসাহাসি করতে আর হাত ধরতে দেখলাম। আমার বুক ফেটে যাচ্ছিল। 32 বছরের বিয়ে আর আমার স্বামী অন্য কারো সাথে। তবুও আমি কিছু বললাম না। ঘরে ফিরে খুব কাঁদলাম, তারপর ভাবলাম এটাও লিখে রাখি। পরের সপ্তাহে আমার গোপন টাকা খরচ করে এক প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলাম। সে 6 মাস দেবেশের ওপর নজর রেখে ছবি, ভিডিও আর রিপোর্ট দিল। সেই মহিলার নাম ছিল ঋতু বোস, 42 বছর বয়সী এক ডিভোর্সি মহিলা। দেবেশ তার সাথে 2 বছর ধরে মেলামেশা করছিল। আমি সব প্রমাণ আমার সিন্ধুকে তুলে রাখলাম। 2013 সালে তন্নির বিয়ে হয়ে গেল। আমার মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বেঙ্গালুরুতে কাজ করছিল।
আমি গর্বিত ছিলাম যে আমি তাকে সেই স্বাধীনতা আর আত্মবিশ্বাস দিয়েছি যা আমি পাইনি। তন্নি জানত না আমি কি সহ্য করছি, আমি তাকে কখনো বুঝতে দিইনি। 2015 সালে আমার বয়স 57 হল, রিটায়ারমেন্টের মাত্র 5 বছর বাকি ছিল। ভাবলাম আর 5টা বছর, তারপর আমি স্বাধীন। কিন্তু তখনই এক ঘটনা ঘটল। কুসুমজি বললেন, এখন তো তুই বুড়ি হয়ে গেছিস, চাকরি ছেড়ে দে আর ঘর সামলা। আমি বললাম, মাঝি, রিটায়ারমেন্টের তো 5 বছর বাকি, এখন কেন ছাড়ব? তিনি বিষাক্ত গলায় বললেন, তোর আর প্রয়োজন নেই, মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ঘরে বসে পুজো আচ্চা কর। আমি বুঝে গেলাম তাদের আমার মাইনের আর দরকার নেই, তাই আমাকে সরিয়ে দিতে চাইছে। আমি প্রথমবার সাফ মানা করে দিলাম। কুসুমজি রেগে লাল হয়ে গেলেন। তিনি বললেন, তুই আমাকে মুখের ওপর না করলি? আমি বললাম, আমি শুধু আমার অধিকার চাইছি। সেদিন দেবেশ প্রথমবার আমার গায়ে হাত তুলল, আমাকে চড় মারল। আমার গালে আঙুলের ছাপ বসে গিয়েছিল, কিন্তু চোখে জল ছিল না, ছিল রাগ আর জেদ। সেই রাতেই আমি অ্যাডভোকেট পরিণীতা কুলকার্নির সাথে দেখা করলাম। তিনি ডিভোর্স কেসের বিশেষজ্ঞ ছিলেন। আমি তাকে সব দেখালাম, ডায়েরি, রিপোর্ট, সম্পত্তির কাগজ। পরিণীতাজি অবাক হয়ে বললেন, শ্রীমতী দেশপাণ্ডে, আপনি অসাধারণ কাজ করেছেন, আপনি ডিভোর্স নিতে পারেন এবং আপনার সম্পত্তিও সুরক্ষিত থাকবে। কিন্তু আমি বললাম, আমি রিটায়ারমেন্ট পর্যন্ত অপেক্ষা করব, আমার পেনশন আর প্রভিডেন্ট ফান্ডের টাকা আমার চাই। পরের 5 বছর আমি আরও প্রমাণ জোগাড় করলাম। আমি ব্লাউজের ভেতরে ছোট রেকর্ডার লুকিয়ে কুসুমজি আর দেবেশের দুর্ব্যবহার রেকর্ড করতাম। ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করলাম, যা প্রমাণ করে যে আমার সব টাকা তারা নিয়ে নিত। দেবেশ যখন মেরেছিল তার মেডিকেল রিপোর্টও করিয়ে রেখেছিলাম। সাক্ষ্য দেওয়ার জন্য সোসাইটির প্রেসিডেন্ট শোভিতা রানে আর আমার সহকর্মীদের তৈরি রাখলাম। 2020 সালে আমার বয়স 62 হল এবং আমি রিটায়ার করলাম। প্রভিডেন্ট ফান্ড বাবদ 1 কোটি টাকা পেলাম। আর ঠিক সেই দিনই আমি আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে ফেললাম। পেনশন শুরু হল 1000 টাকা মাস। এখন আমার কাছে মোট 45 লক্ষ টাকা ছিল। 3টি সম্পত্তি ছিল আর হাতে ছিল সবুতির এক মোটা ফাইল। রিটায়ারমেন্টের দিন কুসুমজি বলেছিলেন, এখন তো তুই বেকার হয়ে গেলি, এখন কি করবি? আমি মুচকি হাসলাম। দেখি কি করি মাজি। সেই রাতে আমি পরিণীতাজিকে ফোন করলাম। আমি তৈরি ছিলাম। পরের 3 মাস কোর্টে কেস চলল। আমি বিবাহ বিচ্ছেদের আবেদন দাখিল করলাম। মানসিক নিষ্ঠুরতা, শারীরিক হিংসা, আর্থিক শোষণ আর ব্যভিচারের অভিযোগে। দেবেশ আর কুসুমজি বিশ্বাসই করতে পারেননি। তাদের মনে হয়েছিল আমি ভয় দেখাচ্ছি। কিন্তু যখন কোর্টে নোটিশ এলো, তখন তারা বুঝলেন যে আমি গম্ভীর ছিলাম। কোর্টে আমি সবকিছু পেশ করলাম। 20 বছরের ডায়েরি, রেকর্ডিং, প্রাইভেট ডিটেকটিভের রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট আর সাক্ষী। দেবেশের উকিল বলেছিলেন, এই মহিলা মিথ্যে বলছেন, ইনি টাকার লোভে ডিভোর্স নিচ্ছেন। কিন্তু আমার কাছে প্রমাণ ছিল, প্রতিটি কথার প্রমাণ। বিচারক 3 মাসের রায় শোনালেন। ডিভোর্স মঞ্জুর হল, আমার সব সম্পত্তি আমার নামেই বহাল থাকল। দেবেশকে আমার কিছু দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আমি স্বনির্ভর ছিলাম। আর কোর্ট নির্দেশ দিল যে যদি দেবেশ বা কুসুম আমাকে বিরক্ত করে তবে পুলিশ কেস হবে। 2020 সালের সেপ্টেম্বরে আমার ডিভোর্স হয়ে গেল। আমি শুধু বিদ্যা দেশপাণ্ডে হয়ে গেলাম, আজাদ, স্বতন্ত্র এবং নিজের মালিক। আমি কোটরুডের আমার 2 BHK ফ্ল্যাটটি নিয়ে নিলাম আর সেখানে থাকতে লাগলাম, একা, শান্তিতে। প্রথমবার আমার নিজের ঘর ছিল, নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছিল, নিজের স্বাধীনতা ছিল। আর 3 মাস পর কুসুমজির ফোন এলো। আমি আমার ছোট্ট লাইব্রেরি রুমে বসেছিলাম, যে ঘরটি আমি শুধু আমার বইগুলোর জন্য বানিয়েছিলাম। সন্ধে 6টা বাজছিল। আমি একটি পুরনো উপন্যাস পড়ছিলাম, হাতে চায়ের কাপ। বাইরে পুনের রাস্তায় সন্ধ্যার ভিড় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমার ঘরে নিস্তব্ধতা ছিল, এক অদ্ভুত শান্তির নিস্তব্ধতা। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে আমি থমকে গেলাম, কুসুম আহুজা। 3 মাসেই প্রথমবার তার ফোন। আমি ফোন তুললাম। হ্যালো বউ। কুসুমজির গলা সেই আগের মতোই তীক্ষ্ণ ছিল, কিন্তু এবার তাতে এক ধরনের ঘাবড়ানিও ছিল। তুমি কোথায়? এক্ষুনি হাসপাতালে এসো। কোন হাসপাতালে? আমি শান্তভাবে জিজ্ঞাসা করলাম। সহ্যাদ্রি হাসপাতাল। দেবেশের হার্ট অ্যাটাক হয়েছে, এমার্জেন্সিতে আছে। ডাক্তার বলছেন অপারেশন করতে হবে। আমি চুপ থাকলাম। শুনতে পাচ্ছ না? কুসুমজির গলা চড়ল। তোমার স্বামী মরছে, এক্ষুনি এসো। মাফ করবেন, আমি ধীরে বললাম। আমার কোনো স্বামী নেই, আপনি ভুল নম্বরে ফোন করেছেন।
কি আবল তাবল বকছ? কুসুমজি চিৎকার করে উঠলেন। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? তুমি ৩০ বছর তার স্ত্রী ছিলে, এখন তার তোমাকে প্রয়োজন। আমার হাসি পেয়ে গেল। সত্যি আমি জোরে হেসে ফেললাম। হাসছ? কুসুমজির গলায় অবিশ্বাস। তোমার স্বামীর প্রাণ যাচ্ছে আর তুমি হাসছ? সে আমার স্বামী নয়, আমি পরিষ্কার শব্দে বললাম। আমার কাছে কোর্টের কাগজ আছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, আমার হাসি পেলেও কারণ ৩ মাস আগে যখন আপনি কোর্টে দাঁড়িয়ে বলছিলেন আমি আপনাদের পরিবারের শত্রু, তখন তো মনে পড়েনি যে আমি আপনার বউ। কুসুমজি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তারপর তার সুর বদলে গেল, খুব মিষ্টি হয়ে গেল, এক ধরনের জালি মিষ্টি। বেটি, দেখো, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এখন দেবেশের প্রাণ বিপন্ন। ডাক্তার বলছেন অপারেশনের জন্য ৮ লক্ষ টাকা লাগবে। আমার কাছে এত টাকা নেই। তুমি তো চাকরি করতে, তোমার কাছে নিশ্চয়ই আছে। দয়া করে এসে দিয়ে দাও, পরে ফেরত দিয়ে দেব। আর সেখানে ছিল আসল কারণ, টাকা। ৮ লক্ষ। আমি জিজ্ঞাসা করলাম, ও আচ্ছা, হ্যাঁ, তোমার কাছে আছে না? তোমার রিটায়ারমেন্ট হয়েছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছ নিশ্চয়ই। আমি মাঝপথে থামালাম। দাঁড়ান, আপনি আমার কাছে টাকা চাইছেন? হ্যাঁ, এক্ষুনি নিয়ে এসো, নইলে দেবেশ মরে যাবে। আমি গভীর শ্বাস নিলাম। কুসুমজি, আপনার মনে আছে ৩০ বছর ধরে আমি আমার প্রতিটি মাইনে আপনাকে দিয়েছি, প্রতি মাসে, প্রতিটি টাকা। আর যখন আমি নিজের জন্য কিছু চেয়েছিলাম তখন আপনি কি বলেছিলেন? এই টাকা পরিবারের, তোমার নয়। মনে আছে? সে তো পুরনো কথা। মনে আছে যখন আমার বাবা অসুস্থ ছিলেন আর চিকিৎসার জন্য আমার টাকা দরকার ছিল? আপনি বলেছিলেন, তোমার বাপের বাড়ির দায়িত্ব আমাদের নয়। আর আমার বাবার চিকিৎসা হল না, তিনি মারা গেলেন। বেটি প্লিজ। এখন কুসুমজির গলায় অনুনয় ছিল। আমি আপনার বেটি নই, আমি আপনার বউও নই। কোর্ট তা ঠিক করে দিয়েছে। আর আমার টাকা শুধু আমার, কোনো পরিবারের নয়। তাহলে তুমি দেবে না? নিজের স্বামীকে মরতে দেবে? তিনি আমার স্বামী নন। আর হ্যাঁ, আমি একটা পয়সাও দেব না। আমি ফোন কেটে দিলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু মনে শান্তি ছিল। প্রথমবার আমি নিজের জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। 10 মিনিট পর আবার ফোন এলো। এবার নম্বরটা আলাদা ছিল। হ্যালো, আমি ফোন তুললাম। বিদ্যাজি, এক মহিলার গলা। আমি ঋতু বলছি, দেবেশের বন্ধু। ঋতু বোস, সেই মহিলা যার সাথে আমার স্বামীর সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি নির্লিপ্ত গলায় বললাম। দেখুন, আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু প্লিজ দেবেশকে বাঁচিয়ে নিন। ওর টাকার খুব প্রয়োজন। আপনি ওর বন্ধু না? আমি জিজ্ঞাসা করলাম। তাহলে আপনিই দিন। আমার কাছে এত টাকা নেই, আমি শুধু একটা বিউটি পার্লার চালাই। আমি তীক্ষ্ণ গলায় বললাম। আমি কেন দেব? আমি ওর কে? আপনি ৩০ বছর ওর স্ত্রী ছিলেন। ছিলাম, এখন নেই। আর যখন উনি আপনার সাথে ছিলেন, তখন কি আপনার মনে হয়নি যে উনি কারো স্বামী? ঋতু চুপ হয়ে গেল। শুনুন ঋতুজি, আমি ঠান্ডা গলায় বললাম, আপনি খুব ভাগ্যবতী। দেবেশ আহুজা এখন আপনার। এখন ওর সব দায়িত্ব আপনিই সামলান। ওর ধার, ওর অসুখ, ওর মা, সব। আমাকে ছেড়ে দিন। আমি আমার নতুন জীবন যাপন করছি। আমি ফোন কেটে দিলাম। তৃতীয় ফোনটি আমার মেয়ে তনবীর এলো। রাত ৯টায়। মাম্মা? তনবীর গলা খুব বিচলিত ছিল। ঠাম্মা ফোন করেছিল, বাবার হার্ট অ্যাটাক হয়েছে। আপনি হাসপাতালে কেন যাননি? তনবী, আমি ধীরে বললাম, আমার তোমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু মাম্মা, উনি অসুস্থ। আপনি এত পাষাণ কিভাবে হতে পারেন? পাষাণ? আমার হঠাৎ রাগ হয়ে গেল। মা, তুমি জানো আমি ৩০ বছর ধরে কি সহ্য করেছি? তুমি জানো তোমার বাবা আমার গায়ে হাত তুলেছিলেন? তুমি জানো তোমার ঠাম্মা আমার প্রতিটি মাইনে কেড়ে নিতেন আর আমাকে একটা পয়সা দিতেন না? তুমি জানো তোমার বাবার অন্য কারো সাথে অ্যাফেয়ার চলছিল? তনবী চুপ হয়ে গেল। জানতে না, কারণ আমি তোমাকে কখনো বলিনি। আমি চাইনি তোমার শৈশব নষ্ট হোক। কিন্তু এখন তুমি বড় হয়েছ, বিবাহিত, এখন তোমার সত্যিটা জানা উচিত। আমি তাকে সব কিছু বললাম, প্রতিটি কথা, প্রতিটি অপমান, প্রতিটি যন্ত্রণা। তনবী কাঁদছিল। মাম্মা, আমি জানতাম না, আমাকে মাফ করে দিন। তোমার কোনো ভুল নেই মা, কিন্তু এবার বুঝে যাও, আমি আর ফিরে যাচ্ছি না। আমি আমার স্বাধীনতা অনেক কষ্ট করে পেয়েছি, আমি কারো জন্য তা ছাড়ব না। কিন্তু ঠাম্মা বলছেন আপনার কাছে টাকা আছে। হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আমার টাকা, যা আমি ৩০ বছরের মেহনত দিয়ে বাঁচিয়েছি, এবং তা শুধু আমার। যদি তোমার ঠাম্মা বা বাবার টাকার দরকার হয়, তবে তারা তাদের আত্মীয়দের কাছে যাক, বন্ধুদের কাছে যাক, আমার কাছে নয়। তনবী আর কিছু বলল না।
আর হ্যাঁ মা, যদি তোমার মনে হয় আমি ভুল করছি তবে সেটা তোমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি ফোন রেখে দিলাম। কিন্তু যখন জানতে পারলেন যে আপনার কাছে বেশি কিছু নেই, তখন ওর আগ্রহ কমে গিয়েছিল নিশ্চয়ই, তাই না? ঋতু কোনো জবাব দিল না, কিন্তু ওর চোখে জল ছিল। তখনই কুসুমজি শেষ অস্ত্রটি চাললেন। ঠিক আছে, যদি তুমি টাকা না দাও তবে এটা বলো তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? তুমি নিশ্চয়ই চুরি করেছ। আমি পুলিশে রিপোর্ট করব যে তুমি দেবেশের টাকা চুরি করেছ। আমি এরই অপেক্ষা করছিলাম। আমি বেডরুমে গেলাম আর এক মোটা ফাইল নিয়ে এলাম। সেটা টেবিলের ওপর রেখে খুললাম। এই দেখুন, আমি কাগজপত্রগুলো বের করতে করতে বললাম, এগুলো আমার সম্পত্তির কাগজ। 3টি প্রপার্টি, সব আমার নামে। এই কোর্ট রোডের প্লট 2003 সালে কেনা। এই ওড়গাঁওয়ের ফ্ল্যাট 2005 সালে। আর এই ফ্ল্যাট যাতে আমরা বসে আছি সেটা 2008 সালে কেনা। কুসুমজি আর তনবির মুখ হা হয়ে গেল। তোমার কাছে প্রপার্টি? কুসুমজি তোতলাতে তোতলাতে বললেন, হ্যাঁ, আর এই দেখুন, আমি ব্যাংক স্টেটমেন্ট বের করলাম। আমার ব্যাংক ব্যালেন্স 45 লক্ষ টাকা। সব আমার মেহনতের কামাই। প্রতিটি পয়সা বৈধ। চাইলে যে কোনো অথরিটি দিয়ে চেক করিয়ে নিন। তন্মী কাগজগুলো দেখল। মাম্মা, এসব কিভাবে হলো? খুব সহজ মা। যখন তোমার বাবা আর ঠাম্মা আমার মাইনে কেড়ে নিচ্ছিল, আমি তখন দ্বিতীয় এক অ্যাকাউন্ট চালাচ্ছিলাম। কলেজ থেকে পাওয়া বোনাস, ওভারটাইম, প্রজেক্ট ফিজ সব সেখানে যাচ্ছিল। 15 বছরে আমি এত টাকা জমিয়েছি। কুসুমজি বিশ্বাসই করতে পারছিলেন না। তুমি আমাদের কাছ থেকে লুকিয়ে? হ্যাঁ, কারণ যদি আমি বলতাম তবে আপনি সেগুলোও কেড়ে নিতেন, যেমন আমার বাকি সব কিছু কেড়ে নিয়েছিলেন। আমি আরও একটি ফাইল বের করলাম। আর এই দেখুন, এগুলো আমার ডায়েরি। 20 বছরের রেকর্ড। প্রতিটি অপমান, প্রতিটি খোঁটা, প্রতিটি মিথ্যে সব লেখা আছে তারিখের সাথে। কুসুমজির মুখ সাদা হয়ে গেল। আমি একটি ছোট ডিভাইস বের করলাম। 5 বছরের অডিও রেকর্ডিং। যখনই আপনি আমাকে অপমান করতেন আমি রেকর্ড করে রাখতাম। চাইলে শুনে নিন। না! কুসুমজি চিৎকার করে উঠলেন। আমি আরও একটি ফাইল খুললাম। প্রাইভেট ডিটেকটিভের রিপোর্ট, দেবেশ আর ঋতুর সম্পর্কের প্রমাণ। ছবি, ভিডিও, তারিখ, জায়গা সব কিছু এই নথিতে আছে। ঋতুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি কুসুমজির দিকে তাকিয়ে বললাম, এখন আপনিই বলুন, পুলিশে কি রিপোর্ট করবেন? যে আমি আমার কষ্টের টাকা জমিয়েছি, নাকি আমি আমার স্বামীর পরকীয়ার প্রমাণ জোগাড় করেছি, নাকি আমি আমার ওপর হওয়া অত্যাচারের কথা লিখে রেখেছি? কুসুমজির কাছে কোনো জবাব ছিল না। আমি বলতে থাকলাম, কোর্ট ডিভোর্সের রায় দেওয়ার সময় এসব দেখেছে। এই প্রমাণের ভিত্তিতেই আমি ডিভোর্স পেয়েছি। তাই এখন আপনারা যা খুশি করুন, কিন্তু আমার কাছ থেকে একটা পয়সাও পাবেন না। তনবি কাঁদছিল। মাম্মা, আমাকে মাফ করে দাও, আমি জানতাম না। আমি ওর কাঁধে হাত রাখলাম। মা, আমি তোমার উপর রেগে নেই, কিন্তু এবার বুঝে যাও, আমি আমার মেরুদণ্ড আর বাঁকাব না। কুসুমজি শেষ চেষ্টা করলেন, কান্নাকাটি করতে লাগলেন। বউ, প্লিজ, আমার ছেলে মরে যাবে। তুমি মা, তুমি তো বোঝো। হ্যাঁ, আমি মা, আমি বললাম। আর আমি আমার মেয়েকে স্বনির্ভর বানিয়েছি, যাতে সে কখনো কারো কাছে হাত না পাতে। এটাই আমার দায়িত্ব ছিল, এবং আমি তা পালন করেছি। কিন্তু দেবেশ আমার ছেলে নয়, ও আপনার ছেলে। আপনি তাকে ওরকম বানিয়েছেন, এখন আপনিই সামলান। কিন্তু আমার কাছে টাকা নেই। কুসুমজি কাঁদছিলেন। আমি সোজাসুজি বললাম, মিথ্যে বলবেন না। আপনার কাছে এফডি আছে, আপনার নামে গয়না আছে যা আমার টাকায় কেনা হয়েছিল। সেগুলো বিক্রি করুন, অথবা সরকারি হাসপাতালে চিকিৎসা করান, কিন্তু আমার কাছে আশা রাখবেন না। কুসুমজি, তনভি আর ঋতু তিনজনেই বুঝে গেল যে আর কিছু হওয়ার নেই। তারা চলে যেতে লাগল। দরজায় কুসুমজি থামলেন আর বললেন, তুমি আমাদের বরবাদ করে দিলে। আমি শান্তভাবে বললাম, না, আপনারা নিজেদের নিজেরা বরবাদ করেছেন। যখন আপনি একজন মানুষকে 30 বছর ধরে শোষণ করেছেন, যখন একজন বউকে শুধু এটিএম ভেবেছেন, যখন ভেবেছেন ডিভোর্সের পরেও সেই বউ আপনার গোলাম থাকবে, এই বরবাদই আপনারা নিজেই ডেকে এনেছেন। তারা চলে গেল। আমি দরজা বন্ধ করলাম আর এক দীর্ঘশ্বাস নিলাম। আমার হাত তখনও কাঁপছিল, কিন্তু মনে এক শান্তি ছিল। পরের দুদিন আমার ফোন বাজতেই থাকল। কুসুমজি, ঋতু আর কিছু আত্মীয় চেষ্টা করেছিল, কিন্তু আমি কারও ফোন তুলিনি। তৃতীয় দিন তনবীর ফোন এলো। মাম্মা, ওর গলা খুব ক্লান্ত শোনাল। বাবার অপারেশন হয়ে গেছে, উনি ঠিক আছেন। খুব ভালো কথা, আমি বললাম। আমরা টাকা জোগাড় করেছি। আমি আমার এফডি ভেঙেছি, আমার স্বামী লোন নিয়েছে,
আর ঠাম্মা ওর কিছু গয়না বিক্রি করেছেন। আমি বললাম, দেখলে তো, হয়ে গেল না, আমার প্রয়োজন পড়ল না। তনবি কাঁদছিল, মাম্মা, আমাকে মাফ করে দাও, আমি সত্যি জানতাম না আপনার সাথে কি হতো, আমি অন্ধ ছিলাম। তুমি বাচ্চা ছিলে মা, আর আমি তোমাকে অন্ধকার থেকে দূরে রেখেছিলাম, কিন্তু এখন তুমি বড় হয়েছ, সত্যিটা দেখতে পাচ্ছ। হ্যাঁ মাম্মা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি একদম ঠিক ছিলেন। আমার চোখে জল এসে গেল। শুক্রিয়া মা, এইটুকুই যথেষ্ট। আমি কি আপনার সাথে দেখা করতে আসব? হ্যাঁ, এসো, যখন খুশি। 1 সপ্তাহ পর তনবি দেখা করতে এলো। এবারও একা এসেছিল। আমরা অনেক কথা বললাম, কাঁদলাম, আর একে অপরকে জড়িয়ে ধরলাম। ও জানালো দেবেশ সুস্থ আছেন, কিন্তু ডাক্তাররা বিশ্রাম নিতে বলেছেন। কুসুমজি এখন চুপচাপ থাকেন, আর ঋতু বোস গায়েব হয়ে গেছে। যখন সে জানল দেবেশের কাছে কোনো টাকা নেই, তখন সে পালিয়ে গেল। আমি মুচতি হাসলাম। দেখলে তো, ভালোবাসা ছিল না, টাকার লোভ ছিল। তনবি এটাও জানালো যে দেবেশের ওপর 22 লক্ষ টাকার ধার আছে, ক্রেডিট কার্ড, লোন সব মিলিয়ে। আর এখন উনি কাজ করতে পারবেন না, তাই টাকা শোধ হবে কিভাবে, সেটাই সমস্যা। ওটা ওর সমস্যা, আমি বললাম, আমার নয়। হ্যাঁ মাম্মা, আমি বুঝেছি। মাসখানেক পর জানতে পারলাম দেবেশ আর কুসুমজিকে বাড়ি ছাড়তে হয়েছে। ধার এতটাই ছিল যে ব্যাংক বাড়ি দখল করে নিয়েছে। এখন তারা একটি ছোট ভাড়ার বাড়িতে থাকেন। কুসুমজির শরীর খারাপ হয়েছে, বয়সের ছাপ পড়েছে, কিন্তু ওর কাছে চিকিৎসার টাকা নেই। আমার কি খারাপ লাগল? না, কারণ এটা কর্মফল ছিল, যা তারা বুনেছিলেন, এখন তাই কাটছেন। দেবেশ কয়েক মাস আগে আমাকে একটি মেসেজ পাঠিয়েছিল, আমাকে মাফ করে দাও। আমি উত্তর দিইনি, কারণ ক্ষমা শুধু একটা শব্দ, আসল অনুশোচনা কর্মে প্রকাশ পায়। আজ আমি আমার জীবন যাপন করছি, শান্তিতে, খুশিতে। আমি আমার ফ্ল্যাটে থাকি, নিজের বই পড়ি। আমার পুরনো কলেজের লাইব্রেরিতে স্বয়ংসেবক হিসেবে কাজ শুরু করেছি। অল্প বয়সী মেয়েদের পড়াই, তাদের স্বনির্ভর হতে শেখাই। আমি তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য একটি সাপোর্ট গ্রুপও চালাই। তাদের বলি কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়, নিজের টাকা সামলাতে হয়, আর নিজের স্বাধীনতা পেতে হয়। প্রতি সপ্তাহে 5-7 জন মহিলা আসেন, কেউ তরুণী, কেউ আমার বয়সী। সবার গল্প আলাদা, কিন্তু যন্ত্রণা এক। আমি তাদের আমার গল্প শোনাই, তাদের বলি বয়স শুধু একটা সংখ্যা মাত্র। যদি 62 বছর বয়সেও আপনি নিজের জন্য লড়তে পারেন, তবে আপনি জিতবেন। কিছুদিন আগে সোসাইটির প্রেসিডেন্ট শোভিতা রানেজি দেখা করতে এসে বললেন, বিদ্যাজি, আপনি খুব সাহস দেখিয়েছেন, পুরো সোসাইটিতে আপনার চর্চা হচ্ছে, অনেক মহিলা আপনার থেকে প্রেরণা নিচ্ছেন। আমি হাসলাম, শোভিতাজি, আমি বিশেষ কিছু করিনি, শুধু নিজের জন্য রুখে দাঁড়িয়েছি। এটাই তো সবথেকে কঠিন কাজ, তিনি বললেন, বিশেষ করে আমাদের বয়সে। হয়তো তিনি ঠিকই বলেছিলেন। আজ যখন আমি আমার ব্যালকনিতে বসে সূর্যাস্ত দেখি, তখন এক অদ্ভুত শান্তি পাই। আমার কাছে এখন সব আছে যা আমি চেয়েছিলাম, নিজের বাড়ি, নিজের টাকা, নিজের সম্মান আর নিজের স্বাধীনতা। আমার কি একলা লাগে? কখনো কখনো, কিন্তু এই একাকিত্ব সেই লঞ্ছনার চেয়ে অনেক ভালো, যা আমি 30 বছর সহ্য করেছি। তন্নি এখন প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করতে আসে। আমরা কথা বলি, হাসি। আমি ওকে সেই সব কথা বলেছি যা আমি আমার জীবন থেকে শিখেছি। ও কথা দিয়েছে যে ও কখনো কারো সামনে মাথা নোয়াবে না। মাঝে মাঝে মনে হয়, আমি কি ঠিক করেছি? আমার কি দেবেশকে সাহায্য করা উচিত ছিল? তখনই মনে পড়ে যায় সেই চড়, সেই খোঁটা, সেই অপমান, আর আমার জবাব পরিষ্কার হয়ে যায়, না, আমি একদম ঠিক করেছি। কেউ কেউ বলেন আমি পাষাণ, স্ত্রীর উচিত স্বামীর দেখাশোনা করা, যাই হয়ে যাক না কেন। কিন্তু আমি বলি, সম্পর্ক সম্মানের ওপর চলে, বাধ্যবাধকতার ওপর নয়। যদি 30 বছর আপনি আমাকে মানুষ বলে গণ্য না করেন, তবে আমি কেন ভাবব যে আপনি আমার স্বামী? এই কাহিনী থেকে আমি কি শিখলাম? প্রথমত, সব সময় নিজের নামে কিছু রাখো, সেটা টাকা হোক বা সম্পত্তি। তোমার কষ্টের কামাই শুধু তোমার। দ্বিতীয়ত, নথিবদ্ধ প্রমাণ জরুরি। প্রতিটি অন্যায়ের তারিখ আর সময় লিখে রাখো, কারণ বিপদের সময় এটাই অস্ত্র হবে। তৃতীয়ত, ধৈর্য ধরো এবং পরিকল্পনা করো। হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না। আমি 15 বছর ধরে পরিকল্পনা করেছি, এবং যখন সময় এলো আমি তৈরি ছিলাম। চতুর্থত, বয়স কোনো বাধা নয়,
৬২ বছর বয়সেও আমি আমার লড়াই লড়েছি আর জিতেছি। আমি পারলে আপনিও পারবেন। পঞ্চমত, সম্পর্ক দ্বিমুখী হয়। যদি এক পক্ষ থেকে শুধু নিতে থাকে আর অন্য পক্ষ দিতে থাকে, তবে সেটা সম্পর্ক নয়, সেটা শোষণ। আর শোষণ থেকে বেরিয়ে আসা জরুরি। আজ আমি স্বাধীন, খুশি, আর সবথেকে বড় কথা, আমি আমার নিজের মালিক। যারা আমার সমালোচনা করেন তাদের বলতে চাই, যতক্ষণ না আপনি কারোর জুতোর ভেতরে পা গলিয়ে হেঁটেছেন, ততক্ষণ ওর রাস্তা নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি ৩০ বছর নরকে কাটিয়েছি, এখন আমি স্বর্গে বাস করছি, এবং আমি এখান থেকে আর ফিরে যাব না। কুসুমজি ভেবেছিলেন ডিভোর্সের পরেও আমি ওর দাসী হয়ে থাকব। দেবেশ ভেবেছিলেন আমি দুর্বল, আর ঋতু ভেবেছিল আমি দমে যাব। সবাই ভুল ভেবেছিল, কারণ আমি বিদ্যা দেশপাণ্ডে, ৬২ বছর বয়সী। তালাক তাপ্তা ঠিকই, কিন্তু হেরে যাওয়া নয়, আমি এক বিজয়ী নারী। যদি আপনার গল্প আমার মতো হয়, তবে মনে রাখবেন আপনি একা নন। হাজারো মহিলা আছেন যারা এসবই সহ্য করছেন, কিন্তু প্রত্যেকের ভেতর সেই শক্তি আছে যা আমার ভেতর ছিল, শুধু প্রয়োজন সেটাকে চিনে নেওয়ার। নিজের জন্য রুখে দাঁড়ান, নিজের অধিকার বুঝে নিন, নিজের কণ্ঠস্বর উঁচু করুন, আর যখন কেউ বলবে যে তুমি নারী তাই চুপ থাকো, তখন মুচকি হাসুন আর বলুন, আমি নারী তাই আমি আরও বেশি শক্তিশালী। এটাই আমার গল্প, এটাই আমার শিক্ষা। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না, কিন্তু ভয়ের কারণে নয়, বরং আমি জানতাম পরের দিন সকালে কি হতে চলেছে। পরের দিন সকালে আমি আমার ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম। কোট রোডের রাস্তাগুলো দেখা যাচ্ছিল। আমি এই শহরটাকে খুব পছন্দ করি। ৯টার সময় আমার দরজায় কড়া নাড়ল। আমি জানতাম কে হবে। আমি দরজা খুললাম। কুসুমজি দাঁড়িয়েছিলেন, পেছনে তন্নি, আর তার পেছনে ঋতু বোস। তিনজনের মুখ রাগে লাল হয়েছিল। ভেতরে আসবে নাকি এখানেই দাঁড়িয়ে কথা বলবে? আমি শান্তভাবে জিজ্ঞাসা করলাম। তারা ভেতরে এলো। আমি তাদের বসতে বললাম, কিন্তু কেউ বসল না। কুসুমজি শুরু করলেন, তোমার লজ্জা করে না? নিজের স্বামীকে মরতে দিতে চাও? তিনি আমার স্বামী নন। আমি চতুর্থবার দোহরালাম। কোর্টের কাগজ দেখতে চান? কাগজ? কুসুমজি চিৎকার করে উঠলেন। কাগজ দিয়ে কি সম্পর্ক ভাঙে? ৩০ বছরের স্বাদ ছিল। ৩০ বছরের শোষণ ছিল। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, যেখানে আপনি আমার প্রতিটি আয় কেড়ে নিয়েছিলেন, আমার প্রতিটি সম্মান কেড়ে নিয়েছিলেন, আমার প্রতিটি খুশি কেড়ে নিয়েছিলেন। আর এখন যখন আপনার প্রয়োজন, তখন আমি আবার আপনার বউ হয়ে গেলাম। তন্বী মাঝখানে বলল, মাম্মা প্লিজ, বাবার প্রাণ বাঁচাও, পরে যাচাও করো। না, একটি শব্দ, কিন্তু এতটাই শক্তিশালী যে তিনজনেই থমকে গেল। ঋতু ঘোষ বলল, দেখুন শ্রীমতী বিদ্যাজি, আমি জানি আপনি আমার ওপর রেগে আছেন, কিন্তু রেগে? আমার হাসি পেল। না ঋতুজি, আমি আপনার উপর একদম রেগে নেই। সত্যি বলতে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। ঋতু অবাক হয়ে গেল। কি? হ্যাঁ, আপনার কারণেই আমি জানতে পারলাম আমার স্বামীর আসল রূপ কি। আপনার কারণেই আমি ডিভোর্স নেওয়ার সাহস পেলাম। তাই ধন্যবাদ। আর এখন দেবেশ আপনার, ওনাকে সামলান। কিন্তু আমার কাছে টাকা নেই, ঋতু বলল। তাহলে কারো কাছে চান, লোন নিন, নিজের পার্লার বিক্রি করে দিন, কিন্তু আমার কাছে চাইবেন না। কুসুমজি হুমকি দিলেন, যদি তুমি টাকা না দাও তবে আমি পুলিশে কেস করে দেব। আমি মুচকি হাসলাম। করুন, আমার কাছে আমার উকিলের নম্বর আছে। অ্যাডভোকেট পরিণীতা কুলকার্নি খুব দক্ষ, আর তিনি এটাও জানেন যে ডিভোর্সের পর যদি প্রাক্তন স্বামীর পরিবার প্রাক্তন স্ত্রীকে বিরক্ত করে তবে কি হয়। কুসুমজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তন্বী কাঁদছিল। মাম্মা প্লিজ, আমি তোমার মেয়ে, আমার কথা তো শোনো। আমার মন গলতে শুরু করেছিল, কিন্তু আমি নিজেকে সামলালাম। তন্বী, আমি ধীরে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার মেয়ে, কিন্তু তোমার বাবা আমার স্বামী নন। যদি তোমাকে ওর সাহায্য করতে হয় তবে করো। তুমি চাকরি করো, তোমার স্বামী চাকরি করে, তোমরা দাও, কিন্তু আমার কাছে এই আশা রেখো না। কিন্তু আর শোনো, আমি তাকে থামালাম। যদি তোমার বাবার সত্যিই হার্ট অ্যাটাক হয়ে থাকে তবে সরকারি হাসপাতালে চিকিৎসা হতে পারে, দামি প্রাইভেট হাসপাতালে যাওয়ার দরকার নেই। কুসুমজি বললেন, সরকারি হাসপাতাল? সেখানে তো খুব ভিড় থাকে। আমি জিজ্ঞাসা করলাম, যখন আমি অসুস্থ হতাম তখন কি আপনি আমাকে সরকারি হাসপাতালে পাঠাতেন না? বলতেন না যে প্রাইভেটে টাকা বরবাদ করে কী লাভ? মনে আছে? কুসুমজির কাছে কোনো জবাব ছিল না। ঋতু বোস শেষ চেষ্টা করল। দেখুন, দেবেশ আমাকে কথা দিয়েছিলেন যে উনি আমাকে বিয়ে করবেন, উনি যদি মারা যান। আমি হেসে ফেললাম, জোরে হেসে ফেললাম। কি হলো? ঋতু রেগে গিয়ে জিজ্ঞাসা করল। কিছু না, আমি হাসতে হাসতে বললাম, শুধু এটাই ভাবছিলাম যে আপনি কি সত্যিই ভাবেন যে দেবেশ আপনাকে বিয়ে করবেন? যে লোকটা নিজের স্ত্রীকে ৩০ বছর শোষণের পর ডিভোর্স দিল, সে আপনাকে বিয়ে করবে? সেটাও আবার যখন আপনার কাছে টাকা নেই। ঋতুর মুখ সাদা হয়ে গেল। সে এবার আসল সত্যটা বুঝতে শুরু করেছিল।
দেবেশের টাকা দরকার ছিল, আমি বলতে থাকলাম। তাই সে আপনার কাছে গিয়েছিল। আপনার পার্লারে সে টাকা দেখেছিল মনে হয়।